হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকের গুরুত্বপূর্ণ নিউজ, এডিটোরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশনে সকলকে স্বাগত। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে কিছু ভালো দিক রয়েছে, কিছু মন্দ দিক রয়েছে, সেগুলো নিয়ে এখানে খুব সুন্দর করে পয়েন্ট ওয়াইজ আলোচনা করা হয়েছে, সেটা দেখব। এর সাথে সাথে আজ থেকেই 1 জুলাই থেকে 3টে নতুন দণ্ডসংহিতা শুরু হয়ে যাচ্ছে, আজ থেকে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, যেটা পাস হয়ে রয়েছিল আগে থেকেই। তো সেটা নিয়ে কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে। এটা ইন্ডিয়ান পলিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামীতে এটা থেকে কিন্তু প্রশ্ন এবং বিভিন্ন ডেসক্রিপটিভ রাইটিংয়ের, বেঙ্গলি ইংলিশ এডিটোরিয়ালের বিভিন্ন বিষয় কিন্তু এখানে বলা হতে পারে। এছাড়া বায়ু দূষণ সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে দেওয়া রয়েছে, যেটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট পাবো। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো দেখব। তো প্রথমে আমরা দেখব ক্রমাগত চড়ছে শেয়ার সূচক কিন্তু এটা অল টাইম হাই অবস্থায় পৌঁছেছে, যেটা ৭৯,০৩৩ অঙ্কে পৌঁছে গিয়েছে। তো যেটা একটা নজিরবিহীন অবস্থা। তো গত সপ্তাহে লোকসভার স্পিকার নির্বাচনকে ঘিরে সরকার বিরোধী পক্ষের মধ্যে সংঘাতের আবহ তৈরি হচ্ছিল। শেষ পর্যন্ত সেটা শান্তিপূর্ণভাবে মিটে যাওয়ায় জোট সরকারের স্থিতিশীলতা নিয়ে লগ্নিকারীদের সংশয় কমেছে। এইটা কিন্তু এখানকার কারণ। পলিটিক্যাল অনেক কারণ ইনফ্লুয়েন্স হয় আমাদের শেয়ার মার্কেটে এবং ইন্ডিয়ান ইকোনমির উপর অনেক এফেক্ট পড়ে। তো এখানে একটা কারণ এখানে বলা রয়েছে, যার প্রতিফলন দেখা গিয়েছে বলে মনে করা হচ্ছে। আর কি কারণ রয়েছে? বন্ড বা ঋণপত্রের বাজার থেকেও ভালো খবর রয়েছে। আর্থিক সংস্থা জেপি মর্গানের উঠতি বাজারের সরকারি বন্ড সূচকে গত শুক্রবার পা রেখেছে ভারত সরকারের বন্ড। তো জেপি মর্গানের যে বন্ড সূচক, সেখানে সরকারি বন্ড সেখানে চলে এসেছে। এই স্বীকৃতির কারণে ভারতীয় বন্ড বাজারে $2,200 কোটি লগ্নি আসতে পারে বলে অনুমান। তো ভারতের যে বন্ড, ইন্ডিয়ান সভরিং যে বন্ড, ভারতের যে সরকারি বন্ড, সেখানে কিন্তু লগ্নি আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথম দিকে ওই সূচকে এদেশের ঋণপত্রে গুরুত্ব হবে 1%, কালক্রমে সেটা বেড়ে পৌঁছাবে 10%। ফলে ভারতীয় বন্ড বাজারে আকর্ষণ বাড়বে বিদেশি লগ্নিকারীদের কাছে, যারা বিদেশ থেকে এদেশের বন্ডে বিনিয়োগ করে তাদের। শুক্রবার দিনের শেষে 10 বছর মেয়াদি ভারত সরকারের বন্ড ইল্ড বা বন্ডের যে প্রকৃত আয়, সেটাকে বলা হয় বন্ড ইল্ড, সেটা হচ্ছে 7%। শেয়ার এবং বন্ড দুই বাজারে চাঙ্গা থাকায় বেশ স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে মিউচুয়াল ফান্ডের জগতে। এই পরিবেশে অনেক নতুন ফান্ড বাজারে আসছে, হু হু করে ঢুকছে লগ্নি। শেয়ার এবং বন্ড ছাড়াও জনপ্রিয় হচ্ছে বিভিন্ন ধরনের লগ্নিপত্র, সোনা, রূপো ইত্যাদির ইটিএফ প্রকল্প। জনপ্রিয় হয়েছে বিভিন্ন ধরনের লগ্নি সম্বলিত মাল্টি অ্যাসেট ফান্ড। তো এই যে মার্কেটের সিচুয়েশান, এটা কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। চড়া মূল্যবৃদ্ধির বাজারে টেলিকম পরিষেবা সেটা কিন্তু বাড়তে চলেছে মাসুল, এটা এখানে বলা রয়েছে। অনেকটাই এক লাভে বেড়ে গিয়েছে, মোবাইল পিছু খরচ বেড়ে গেল, সাধারণ মানুষের উপর এটা চাপ পড়বে, এটা একটা বিষয়। ব্যাংকিং শিল্প গত মার্চের শেষের দিকে ব্যাংকগুলিতে মোট অনুৎপাদক সম্পদের পরিমাণ, নন পারফর্মিং অ্যাসেটের কথা বলা হচ্ছে, 2.8% এবং নেট অনুপাত কমে হয়েছে মাত্র 0.6%। 2.8% রয়েছে এনপিএ, এটা একটা ভালো দিক বলা যায়, অর্থাৎ এটা কমেছে আগের থেকে। তো এইগুলো পজিটিভ দিকগুলো কিন্তু এখানে বলা রয়েছে। আমরা এইখানে পয়েন্টসগুলো দেখে নেব। শেয়ার বাজার ৭৯,০০০ ঘরে পার করেছে, নিফটি ২৪,০০০ পার করেছে। তো এগুলো আমরা দেখলাম। মন্দগুলো কি কি বলা হচ্ছে? খাদ্যপণ্যের চড়া মূল্যবৃদ্ধি সত্ত্বেও সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে জুলাই সেপ্টেম্বরে সুদ বাড়ায়নি। আগের 3 মাসেও সুদের হার অপরিবর্তিত ছিল। তো সুদের হার সাধারণ মানুষ এটা কম পাচ্ছে। বহু মানুষের, বিশেষ করে প্রবীণ সহ সুদ নির্ভর নাগরিকদের আয়ের জায়গা স্বল্প সঞ্চয়। বাড়তে থাকা সংসার খরচ সামলানোর জন্য সুদ বৃদ্ধির আশায় ছিলেন তারা। তো সুদ কিন্তু বাড়েনি, তাদের যে স্বল্প সঞ্চয় রয়েছে সেই সঞ্চয়ের উপর সুদ বাড়েনি। স্বল্প এবং সাধারণ রোজগারদের খরচ আরও বাড়িয়ে মোবাইল পরিষেবা সংস্থাগুলির চড়া হারে মাসুল বৃদ্ধির ঘোষণা, তা বাড়ছে 3 পরিষেবা সংস্থার বিভিন্ন প্রকল্পে 10 থেকে 27% পর্যন্ত বেড়ে যাচ্ছে। একটা হিউজ জাম্প এখানে হচ্ছে, যেটা একটা সমস্যার কারণ হতে পারে বলে এখানে মনে করা হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ দিক।
তো এইখানে আরেকটা বিষয় তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ক পার্টিসিপেশন, কর্মে নিযুক্তি, সেই পরিমাণটা কিন্তু কমছে। এখানে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের যে তথ্য, সেই তথ্য থেকে কতজন কাজে যোগ দিচ্ছেন সেই তথ্যটা এখান থেকে পাওয়া যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে কি এই যে 22-23 অর্থবর্ষে যেটা ছিল, নতুন সদস্য ছিল 1,14,98,453, এখানে দেখা যাচ্ছে 1,09,00,000-তে নেমে এসছে। তো এইটা একটা মোটেই ভালো ইঙ্গিত নয়, এখানে এটাই বলতে চাওয়া হচ্ছে। তো বেকারত্ব নিয়ে যে পরিস্থিতি ছিল সেটার খুব একটা উন্নতি হয়নি, এবং কাজহীন আর্থিক বৃদ্ধি নিয়ে যেটা চিরকালই বলে আসা হচ্ছে দীর্ঘ সময় ধরে, যে গ্রোথ হচ্ছে ঠিকই কিন্তু জবলেস গ্রোথ হচ্ছে, সেটা একটা চিন্তাজনক বিষয়। এবং সেই রিপোর্টেও, এটা সরকারের নিজস্ব রিপোর্ট, তথা সেইখান থেকেও কিন্তু আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে এই দুটো বছরের যে কম্প্যারিজন দেওয়া রয়েছে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এবং একটা সময় আমরা দেখব প্রি কোভিড এরা, সেই সময় যে সময়টা ছিল সেখানে দেখা যাচ্ছে 1,39,00,000 ছিল, এবং সেটা এখানে দেখা যাচ্ছে 1,09,00,000। একটা অনেকটা ডিক্লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। 20-21 সব থেকে কম ছিল, এটা স্বাভাবিক, কোভিডের সময় একেবারে, তারপর ধীরে ধীরে বাড়লেও এখানে কিন্তু আবার সেটা কমতে দেখা যাচ্ছে। তো এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই ট্রেন্ড থেকে অনেক সময় প্রশ্ন হয়, তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা এখানে পজিটিভ দিক রয়েছে, বাজেটের আগে বাড়ছে বিদেশি লগ্নি। 4 জুন ফল বেরোনোর পর থেকে শেয়ার বাড়তে শুরু করেছে, এবং লগ্নির অঙ্ক পৌঁছেছে বিদেশি লগ্নি 26,565 কোটি টাকাতে। এবং বিশেষজ্ঞদের মতে কেন্দ্রে জোট সরকার এলেও এখানে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে বলে প্রত্যাশা করছেন তারা। তার ফলে শেয়ার বাজার লাগাতার চড়ছে, সেন্সেক্স 69,000 ঘরে ঢুকে পড়েছে, বাজারের আগে 80,000 ছুঁয়ে ফেলাও অসম্ভব নয়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। নতুন 3টে আইন আজ থেকে বলবৎ হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এর আগে আমরা আলোচনা করেছি, আজকে আমরা আরও ডিটেলসে দেখব। মুছে যাবে ভারতীয় শাসন ব্যবস্থায় ব্রিটিশ প্রভাব, কারণ আইপিসি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে 1861 নাগাদ। তো সেই আইপিসি সেটাকে তুলে দেওয়া হচ্ছে, এবং নতুন অনেক কিছু এখানে অ্যাড করা হচ্ছে। বিরোধীরা বলছে কি, নতুন আইনে পুলিশ তথা শাসনযন্ত্রের হাতে দেওয়া হয়েছে অত্যধিক ক্ষমতা, পুলিশের হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, যার অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। এই বিতর্ককে সঙ্গী করে আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা 14 ফৌজদারি। এটা 30 জুন লেখা হয়েছে, তো আগামীকাল বলতে আজকের কথা বলা হয়েছে, 1 জুলাই থেকে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আগস্ট মাসে বাদল অধিবেশনে এটাকে পাশ করানো হয়েছিল, এবং এটাতে আপত্তি ছিল, ইভেন এটার উপর কেসও রয়েছে, কিন্তু আজ থেকে এটা বলবৎ হচ্ছে। ভারতের সাক্ষ্য আইন পাশ করিয়ে নেয় শাসক শিবির, যার ব্যবহারিক প্রয়োগ 1 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। সরকারের দাবি, পুরনো আইনগুলো শতাব্দী প্রাচীন, ব্রিটিশ জমানার, তাই ভারতীয় দণ্ডবিধি থেকে ব্রিটিশ প্রভাব দূর করতে নতুন করে ভারতের দণ্ডবিধি ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, এটা শাসক দল বলছে। নতুন এই আইনে নারীদের নিরাপত্তা, নারী নির্যাতনের ক্ষেত্রে সাজা আরও কঠোর করা হয়েছে। নতুন আইনে অপ্রাপ্তবয়স্ক বা নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড থেকে আজীবন কারাবাস সাজার কথা বলা হয়েছে। পণ ঘটিত কারণে কোনো মহিলার মৃত্যু হলে ন্যূনতম 7 বছরের ও সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড সাজা। বিয়ে, চাকরি বা পদোন্নতির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্কে অপরাধীর সাজা হবে 10 বছরের সশ্রম কারাদণ্ড, ও পাশাপাশি জরিমানাও দিতে হতে পারে। পরিচয় গোপন করে বিয়ে করলে 10 বছরের সাজা হতে পারে। যৌন হিংসার মামলায় নির্যাতিত চাইলে নিজের বাড়িতে একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ান দিতে পারবে। এতদিন দেশে গণপিটুনি কিংবা ছিনতাইয়ের মতো অপরাধের ক্ষেত্রে আলাদা করে সাজার ব্যবস্থা ছিল না, গণপিটাই, যেটা মব লিঞ্চিং বলা হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ। নতুন আইনে 5 জনের বেশি ব্যক্তি একত্রিত হয়ে কোনো ব্যক্তিকে পিটিয়ে মারলে অপরাধীদের মৃত্যুদণ্ড সাজা পর্যন্ত দেওয়া হতে পারে। একইভাবে ছিনতাইয়ের, মোবাইল হার, এগুলো ঘটনায় কড়া শাস্তির সুপারিশ করা হয়েছে। নতুন আইনে সংঘবদ্ধ অপরাধকে যেমন সাজার আওতায় নিয়ে আসা হয়েছে, তেমনি মানব পাচার, পরিবেশ দূষণের ক্ষেত্রেও কড়া সাজার ব্যবস্থা করা হয়েছে। একইভাবে প্রথমবার করা ছোট অপরাধের ক্ষেত্রে জেলে সাজা না দিয়ে কমিউনিটি সার্ভিস করার কথা বলা হয়েছে নতুন আইনে। নতুন আইনে চিকিৎসায় গাফিলতি হলে যেমন ন্যূনতম 2 বছরের জেলে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে, তেমনি চালকের অসতর্কতার কারণে কোনো ব্যক্তির মৃত্যু হলে 2 থেকে 5 বছরে জেলের সাজার কথা বলা হয়েছে। চালকের অসতর্কতার ধারণাটির বিরুদ্ধে প্রবল প্রতিবাদ জানিয়েছে ট্রাক মালিক এবং চালকেরা। তো এটাও খুব গুরুত্বপূর্ণ।
হিট অ্যান্ড রান যেটা বলা হয়, অর্থাৎ যদি কেউ অ্যাক্সিডেন্ট হওয়ার পর চালক যদি পালিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাজাটা আরও অনেক বেশি দেওয়া হবে। এই নতুন আইনের ক্ষেত্রে এগুলো আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতাতে যেমন বিভিন্ন অপরাধের ক্ষেত্রে সাজা বাড়ানো হয়েছে, তেমনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে আবার অভিযুক্তদের অধিকার মজবুত করার সঙ্গে পাল্টা সওয়ালও করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নাগরিক সুরক্ষা সংহিতাতে অভিযুক্তের আইনি অধিকারকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। কোনো অভিযুক্তকে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা হলে তাকে কোনো অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে তা জানাতে আগামী দিনে বাধ্য থাকবে পুলিশ। পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা হলে কোন অপরাধে তাকে গ্রেপ্তার করা, সেটা নিশ্চয়ই জানাতে হবে পুলিশকে। তদন্ত শেষ করতে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে পুলিশকে। এছাড়া কাল থেকে অর্থাৎ আজ থেকে এখানে ইএফআইআর করতে পারবেন যে কোনো ব্যক্তি, অর্থাৎ ইলেকট্রনিক্স এফআইআর কথা বলা হচ্ছে। তবে 3 দিনের মধ্যে অভিযোগকারীকে গিয়ে ওই এফআইআর এ স্বাক্ষর করতে হবে, নচেত তা বাতিল হয়ে যাবে। তো ইএফআইআর এটা একটা নতুন টার্ম এখানে আসছে, নতুনভাবে এটা করা যেতে পারে। পাশাপাশি এই ঘটনা আমার এলাকায় পড়ে না, এই যুক্তি দেখিয়ে কোনো থানা এফআইআর করা এড়াতে পারবে না। এই এলাকা আমার এলাকায় পড়ে না, এটা এড়াতে পারবে না কোনো থানা। দেশের যে কোনো প্রান্তের অভিযোগ যে কোনো থানায় নথিবদ্ধ করা যাবে, যাকে বলা হচ্ছে জিরো এফআইআর পদ্ধতি। অভিযোগ নথিবদ্ধ হলে সংশ্লিষ্ট থানা যে থানায় ওই ঘটনা ঘটেছে সেই থানায় মামলাটি পাঠিয়ে দেবে। মাধ্যম সমন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে নতুন আইনে। তেমনি ভারতের সাক্ষ্য অধিনিয়মে অপরাধের প্রমাণ জোগাড় করার ক্ষেত্রে ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে, তেমনি তাতে কারচুপি রুখতে তা 2 দিনের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে। প্রতিটি অপরাধের ক্ষেত্রে বিশেষত 7 বছরের বেশি সাজা হতে পারে, এমন ক্ষেত্রে ফরেন্সিক বিভাগকে অবশ্যই তদন্তে ব্যবহার করতে বলা হয়েছে। তদন্তে গতি আনতে 90 দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন আইনে একমাত্র আদালত সময় দিলে তবেই তদন্তে বাড়তি সময় পেতে পারেন তদন্তকারী অফিসাররা, অথবা 90 দিনের মধ্যে কিন্তু চার্জশিট পেশ করতে হবে। সরকারের দাবি নতুন ভারতীয় ন্যায় সংহিতা বিলে সিডিশন বা রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত যে আইন ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সিডিশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদিও বিরোধী আইনজীবীদের একাংশের অভিযোগ, পরিবর্তে যে আইন আনা হয়েছে তা আরও কঠোর, ওই আইনের একাধিক নাগরিক অধিকার হস্তক্ষেপ করবে বলে তার মনে করা হচ্ছে। অর্থাৎ এখানে ফান্ডামেন্টাল রাইটসের উপর একটা ইফেক্ট হতে পারে বলে বিরোধী শিবির বলছে। তারা বলছে, রাষ্ট্রদ্রোহ বাদ পড়লেও নতুন আইনে দেশের সার্বভৌমত্ব, ঐক্য, অখণ্ডতাকে বিপন্ন করার ক্ষেত্রে নাগরিকদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা কথা বলা হয়েছে। বিরোধীদের মতে তা যা আসলে রাষ্ট্রদ্রোহ আইনকে ঘুরিয়ে আরও শক্তিশালী করে প্রতিষ্ঠিত করা, যাতে সরকারের সমালোচনা বা বিরোধ করলেই দমনমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকছে। তো এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয় এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। প্রত্যেকটা পয়েন্ট এখানে, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, এবং এইখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, অবশ্যই এই জায়গা থেকে প্রশ্ন থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বলবৎ যেহেতু হচ্ছে আজকে থেকে। বায়ু দূষণ নিয়ে অনেক কিছু বলা রয়েছে। বায়ু দূষণের কারণে কী কী ক্ষতি হচ্ছে তা নিয়ে সমীক্ষা করেছে ইউএসএর সংস্থা হেলথ এফেক্টস ইনস্টিটিউট, সহযোগিতা করেছে ইউনিসেফ। এখানে বলা হচ্ছে কি, সমীক্ষা কি বলছে, 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ। প্রথমে রয়েছে অপুষ্টি, অপুষ্টির পরেই দ্বিতীয় কারণ হচ্ছে বায়ু দূষণ। মৃত্যুর কারণ 5 বছরের কম বয়সী ইনফ্যান্ট মর্টালিটির প্রথম কারণ হচ্ছে অপুষ্টি, দ্বিতীয় কারণ হচ্ছে বায়ু দূষণ। বিশ্বে 2021 সালে যতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে 12% মৃত্যুর কারণ হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের কারণে ভারতে গড়ে প্রতিদিন 5 বছর কম বয়সী প্রায় 464 জন শিশুর মৃত্যু হয় শুধুমাত্র বায়ু দূষণের কারণে। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বায়ু দূষণকে। বিশেষজ্ঞরা বলছেন কি, বায়ু দূষণের ফলে বেশি হয় শ্বাসকষ্টের সমস্যা, নাক বন্ধ হয়ে যায়, কাশি, বুকে অস্বস্তি হয় অনেকেরই। এই অবস্থায় দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ করা খুবই জরুরি। গ্রাম থেকে শহর সর্বত্র বায়ু দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে। বায়ু দূষণ থেকে কী কী রোগ হচ্ছে তা জানা দরকার। পরিবেশ দপ্তর, সুরক্ষা, স্বাস্থ্য দপ্তর সবাই মিলে দূষণ মোকাবিলায় কাজ করলে সুফল মিলতে পারে। বায়ু দূষণের ফলে কী রোগ হয়, ডায়াবেটিস, ডিমনেশিয়া, ফুসফুসের সমস্যা, চোখ থেকে জল বের হওয়া, এরকম কিছু উৎস রয়েছে। প্রধান দূষণ জ্বালানি ব্যবহার, ঘরের মধ্যে জ্বালানি ব্যবহার করে রান্না, পেট্রোল ডিজেল চালিত গাড়ি, যত জিনিস পোড়ানো, এইগুলো। সমাধান, রান্নার জন্য পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার, সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানো, যত জিনিস পোড়ানো বন্ধ করা, সবুজের পরিমাণ বাড়াতে হবে। তো এখানে বাংলাদেশ পাকিস্তানের ডেটা ধরে ভারতে 1,69,400 জন 2021 সালের হিসাবে ভারতেই মারা গিয়েছেন। গোটা দুনিয়ায় 81 লক্ষ মানুষ মারা গিয়েছে, শুধুমাত্র শিশুদের মৃত্যু এতটা। এখান থেকে আমরা আন্দাজ করতে পারি কি ভয়ানক তথ্য। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা বিভিন্ন লেখাতে, পরিবেশ সংক্রান্ত লেখাতে হয়, আমরা এটা ব্যবহার করতে পারি এখান থেকে তথ্যগুলো। এবার দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। 29 জুনে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে ছিল। 29 জুন খুব গুরুত্বপূর্ণ ডে। এটা প্রশান্ত চন্দ্র মহালানবিশ তার জন্মদিন উপলক্ষে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডেটা পালন করা হয় 29 জুন। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডে। তিনি 1893-তে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। 2024-এর থিম হচ্ছে ইউজ অফ ডেটা ফর ডিসিশন মেকিং। এটা পালন করা হয়। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয় 20 অক্টোবর। এটি দুটো কিন্তু কানেক্ট করতে হবে।
29 জুন এবং 20 অক্টোবর, এই দুটো একটা ভারতে পালন করা হয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, এবং এটা 20 অক্টোবর এটা পালন করা হয় সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স এটা 29 জুন পালন করা হয়, এটা ইন্টারন্যাশনাল। ইউনাইটেড নেশন থেকে এটাকে পালন করা হচ্ছে। সেন্ট্রাল রেলে ইনস্টল ফ্লোটিং সোলার প্ল্যান্ট, সেন্ট্রাল রেলে থেকে ভাসমান সোলার প্ল্যান্ট এটা ইনস্টল করা হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে থেকে এটা করা হয়েছে ওয়েস্টার্ন ঘাট, ইগাতপুরী লেক, ওয়েস্টার্ন ঘাটে এটা করা হয়েছে। বিক্রম মিশ্রি টু বি ইন্ডিয়াস নেক্সট ফরেন সেক্রেটারি, ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি, ফরেন সেক্রেটারি, খুব গুরুত্বপূর্ণ পদ। নেক্সট, ডক্টর উষা ঠাকুর রিসিভ প্রেস্টিজিয়াস 12 বিশ্ব হিন্দি সম্মান, 12তম বিশ্ব হিন্দি সম্মান দেওয়া হচ্ছে ডক্টর উষা ঠাকুরকে। আইএনএস শিবালিক reaches Pearl Harbor in Hawaii to take part in the Rim of the Pacific exercise RIMPAC, রিমপ্যাকের যেটা 2024-এর সংস্করণ, সেই রিমপ্যাক যেখানে 29টা দেশ পার্টিসিপেট করে, ইউএস নেভি এটাকে লিড করে। তো এখানে আইএনএস শিবালিক চলে গেছে পার্ল হারবারে এটাতে অংশগ্রহণ করতে, খুব গুরুত্বপূর্ণ। পেঞ্চ টাইগার রিজার্ভ মহারাষ্ট্র লঞ্চেস ফার্স্ট অ্যাডভান্সড এআই সিস্টেম ফর ফরেস্ট ফায়ার, ফরেস্ট ফায়ার রুখতে এআই সিস্টেম সম্বলিত লঞ্চ করা হয়েছে এটা পেঞ্চ টাইগার রিজার্ভ, যেটা মহারাষ্ট্রতে রয়েছে, এবং এটাকে নাম দেওয়া হয়েছে পান্টেরা। হাই রেজলিউশন ক্যামেরা ফিটস অ্যান্ড স্যাটেলাইট ডেটা টু সেন্ড রিয়েল টাইম ফায়ার রিপোর্ট 3 minutes আফটার এ ফায়ার ইজ ফাউন্ড, আগুন লাগার 3 মিনিটের মধ্যে এখানে কিন্তু রিপোর্ট চলে যাবে। এআই সিস্টেম এটাকে বিল্ড করা হয়েছে। পাকিস্তান লঞ্চেস নিউ মিলিটারি অপারেশন আজাম-ই-ইস্তেখাম, আজাম-ই-ইস্তেখাম টু কম্ব্যাট রাইজিং ভায়োলেন্স এন্ড টেররিজম পার্টিকুলারলি লিঙ্কড কনফ্লিক্টস উইথ আফগানিস্তান। তো এটা পাকিস্তান থেকে লঞ্চ করা হয়েছে নতুন একটা মিলিটারি অপারেশন। নেক্সট, ইন্ডিয়া ডিফিটেড সাউথ আফ্রিকা টু উইন আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024, এটা আমরা জানি। তো খুব গুরুত্বপূর্ণ। কিংস্টোন ওভাল বারবাডোস, এটা বারবাডোসে খেলাটা হয়েছে, এটা থেকে প্রশ্ন হয় অনেক সময় কোথায় হয়েছিল। এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বুমরা, জসপ্রীত বুমরা, প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনালে বিরাট কোহলি। টিম ইন্ডিয়া এটা প্রাইজ মানি দেওয়া হয়েছে, এবং বিসিসিআই থেকেই প্রাইজ মানিটা দেওয়া হয়েছে, কিন্তু কোথায় খেলা হয়েছিল ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রশ্ন কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়। টিম ইন্ডিয়া ক্রিকেট অ্যানাউন্স রিটায়ারমেন্ট ফ্রম টি20 ওডিআই, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা এরা টি20 ন্যাশনাল থেকে অবসর নিয়েছেন। সিএস সেট্টি টু বিকাম নেক্সট চেয়ারম্যান অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হচ্ছে সিএস সেট্টি, সিএস সেট্টি, এটা খুব খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ইন্ডিয়ান নেভি বিডস ফেয়ারওয়েল টু UH-3H হেলিকপ্টার আফটার 17 years অফ সার্ভিস। UH-3H হেলিকপ্টার 17 বছর পর এটাকে ডিকমিশন করা হচ্ছে, ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে। আদানি ডিফেন্স টেলস গ্রুপ অফ ফ্রান্স সাইন MOU, আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস এরা এগ্রিমেন্ট করেছে রুদ্র এবং প্রচণ্ড হেলিকপ্টারের জন্য। নেক্সট, শেফালি বর্মা বিকেন ফাস্টেস্ট ওমেন ডাবল সেঞ্চুরিয়ান ইন টেস্ট ক্রিকেট, টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম বলে 200 রান করেছেন শেফালি বর্মা। 20 years old Shefali scored her double ton off case 194 ball, breaking Australian Annabel Sutherland feat which came from 248 balls against South Africa earlier this year. 248 বলে ছিল আগে রেকর্ডটা, এখন বর্তমানে শেফালি বর্মা 194 বলে এই রেকর্ডটা উনি করেছেন, 200 রান করার রেকর্ডটা করেছেন সবচেয়ে দ্রুততম। উনি রোহতক হরিয়ানা থেকে বিলং করেন। নেক্সট, মনোজ কুমার সিং অ্যাপয়েন্টেড অ্যাজ ইউপি চিফ সেক্রেটারি, উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে মনোজ কুমার সিংকে। রবি আগরওয়াল অ্যাজ চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, খুব গুরুত্বপূর্ণ সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, রবি আগরওয়াল উনি চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হয়েছে সিবিডিটির। ইন্ডিয়া পোস্ট হাইয়েস্ট এভার স্কোর ইন ওমেন টেস্ট ক্রিকেট, ওমেন টেস্ট ক্রিকেটের সবচেয়ে
বেশি স্কোর করলো ভারত। এটা কত? 603, 6 উইকেটে 603 সাউথ আফ্রিকা এগেনস্ট এটা করেছে চেন্নাইতে 29শে জুন 2024। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন ক্রিকেট থেকে, এটা নিউজ থেকে, স্পোর্টস নিউজ থেকে, এটা খুব গুরুত্বপূর্ণ। কার বিরুদ্ধে কথা হয়েছে, কোথায় করা হয়েছে, এগুলো। আশা ভোসলেস বায়োগ্রাফি সরস্বমিনী, আশা রিলিজ বাই আরএসএস চিফ মোহন ভাগবত। তো আশা ভোসলের যে বায়োগ্রাফি সেটা মোহন ভাগবত উনি রিলিজ করেছেন, আরএসএস চিফ মোহন ভাগবত, এবং এটার নাম হচ্ছে সরস্বমিনী আশা। তো এর সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ এবং এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।